सिलेक्शन लेगा। ऐसे उठा के लोगों को ले जा रही थी जैसे ये आतंकवादी हैं। আপনারা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের এসএসসি দুর্নীতির কথা তো শুনেছেন, কিন্তু বর্তমানে আরেকটি এসএসসি পরীক্ষা নিয়ে দেশের চতুর্দিকে জোর চর্চা শুরু হয়েছে। এই এসএসসি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। গত 24শে জুলাই তারিখ থেকে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটি পরীক্ষা শুরু হয়েছিল, যার নাম সিলেকশন পোস্ট ফেজ 13। কিন্তু এই পরীক্ষায় এমন বেশ কিছু চরম অনিয়ম এবং গোলযোগ ঘটেছে, যার ফলে দেশের ছাত্র যুব সমাজের একটা বড় অংশের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। সেই অসন্তোষ এতটাই তীব্র যে অতি দ্রুত তা সোশ্যাল মিডিয়া থেকে রাজপথে পৌঁছে যায়। প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দিল্লির যন্তর মন্তর এবং সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে তাদের পাশে এসে দাঁড়ান বেশ কিছু শিক্ষক শিক্ষিকা, যারা এই ধরনের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কোচিং দিয়ে থাকেন। কিন্তু ছাত্রছাত্রী ও শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলার মাঝেই অভিযোগ উঠেছে যে দিল্লি পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষক শিক্ষিকাদের প্রতি অপমানজনক শব্দ ব্যবহারের পাশাপাশি পুলিশ তাদের বেশ কিছু জনকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে দীর্ঘক্ষণ তাদের আটকে রাখে। এর ফলে কয়েকজন কম বেশি আহতও হয়েছেন। বেশ কিছু জনের বিরুদ্ধে এফআইআর দাখিল হয়েছে। তবে পুলিশের এই ধরনের আচরণ কোনো নতুন ব্যাপার নয়। যে কোনো আন্দোলন বা বিক্ষোভ হলেই সরকার ল অ্যান্ড অর্ডারের নামে পুলিশের সাহায্যে প্রতিবার এভাবেই সেই আন্দোলনকে অবদমিত করার চেষ্টা করে। কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই ব্যাপারটা আমাদের দেশের সরকারি নিয়োগ ব্যবস্থার অন্ধকারময় আর দুর্নীতিগ্রস্ত আসল চেহারাটা আরো একবার সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। প্রায় সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে যে পরিমাণ অনিয়ম আর দুর্নীতি চলছে, তাতে শুধুমাত্র যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা নয়, সেই সাথে পুরো দেশের ভবিষ্যৎও বিনষ্ট হচ্ছে। কারণ এভাবে সরকারি ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রেই যদি স্বচ্ছতার পরিবর্তে দুর্নীতি আর অনিয়মই প্রায় প্রথা হয়ে দাঁড়ায়, তাহলে অচিরেই পুরো দেশের ভবিষ্যৎ যে অন্ধকারে ডুবতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের মনে হয় দেশের নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব যা ঘটে চলেছে সেই সমস্ত কিছু সম্পর্কে সচেতন থাকা এবং তা নিয়ে আলোচনা আর সমালোচনা করা। তাই আজকের পর্বে আমরা সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই আলোচনা করব, যে কি ঘটেছে এসএসসি ফেজ 13 পরীক্ষায়, কেন হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আর এসএসসি বা সরকারের পক্ষ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কি বলা হয়েছে বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। কি সমস্যা ঘটেছে তা বলার পূর্বে এই এসএসসি নামক সংস্থাটির সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলি। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং ডিওপিটির অধীনস্থ একটি নিয়োগ সংস্থা, যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থায় গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের পুরো ব্যাপারটি দেখাশোনা করে। অর্থাৎ এটি একটি সরকারি রিক্রুটিং এজেন্সি। 1967-68 সাল নাগাদ ভারত সরকারের এস্টিমেট কমিটি সুপারিশ করে যে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কর্মী নিয়োগের আলাদা আলাদা প্রক্রিয়াগুলিকে একটি কেন্দ্রীয় সংস্থার অধীনে আনা হোক। এর ফলেই এসএসসি গঠিত হয়। তবে শুরুতে এর নাম ছিল সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন। পরে 1977 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্টাফ সিলেকশন কমিশন। বর্তমানে এই সংস্থা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল এক্সাইজ, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ইডি, সিবিআই এর মতো বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেয়। এসএসসির যে পরীক্ষাটি নিয়ে বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে বিক্ষোভ আর অসন্তোষের সৃষ্টি হয়েছে, সেই পরীক্ষাটির নাম হচ্ছে সিলেকশন পোস্ট ফেজ 13। এই পরীক্ষার মাধ্যমে ক্লার্ক থেকে টেকনিক্যাল পোস্ট পর্যন্ত বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয়। এবারের এই পরীক্ষাতে প্রায় 5 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
যেহেতু এটি একটি অনলাইন বেসড পরীক্ষা ছিল, তাই একই দিনে সব পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া সম্ভবপর নয়। তাই পরীক্ষাটি কয়েকটি ফেজে বা পর্যায়ে বিভক্ত ছিল। ফার্স্ট ফেজের পরীক্ষা হয় 24শে জুলাই তারিখে, আর লাস্ট ফেজের পরীক্ষা হয় 1 আগস্ট তারিখে। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার দিন থেকেই, অর্থাৎ 24শে জুলাই তারিখ থেকেই পরীক্ষা সংক্রান্ত নানা সমস্যার কথা সামনে আসতে থাকে। প্রথমত, অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসে পরীক্ষার মাত্র 2 দিন আগে, যেখানে বহু ক্ষেত্রে তাদের বাড়ি থেকে পরীক্ষা হলের দূরত্ব ছিল 400-500 কিলোমিটার থেকে শুরু করে 1000, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 2000 কিলোমিটার পর্যন্ত। और फिर सेंटर्स जो हैं वो मतलब 400-500 किलोमीटर दूर, 1000 किलोमीटर दूर दे रहे हैं। কাশ্মীরের এক প্রতিবন্ধী পরীক্ষার্থীর এক্সাম সেন্টার পড়েছে দিল্লিতে। কলকাতার একজন পরীক্ষার্থী আবেদনের সময় তার নিকটবর্তী কেন্দ্র হিসেবে কলকাতা, হাওড়া এবং দুর্গাপুর বেছে নিয়েছিলেন, কিন্তু তার কেন্দ্র বরাদ্দ হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে, যা প্রায় 450 কিলোমিটার দূরে। সেরকমই দিল্লির একজন পরীক্ষার্থী তার আবেদনপত্রে এক্সাম সেন্টার বেছে নিয়েছিলেন দিল্লি, নয়ডা এবং গুরগাঁও, কিন্তু তার কেন্দ্র বরাদ্দ হয়েছে হরিয়ানার হিসারে। জয়পুরের একজন পরীক্ষার্থীকে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে 600 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ভোপালে। এভাবেই কয়েকশো কিলোমিটার দূরে দূরে পরীক্ষার্থীদের এক্সাম সেন্টার ফেলা হয়েছে, যেখানে পৌঁছানোর জন্য তাদেরকে একটানা কয়েক ঘন্টা, এমনকি সারা রাত ধরে বাসে বা ট্রেনে জার্নি করে তারপর পৌঁছতে হয়েছে। একবার ভাবুন, একজন নিম্নবিত্ত পরিবারের ছাত্র বা ছাত্রী এই এতটা দূরত্ব যাতায়াতের জন্য প্রয়োজনীয় অর্থ কি করে জোগাড় করবে। তা বাদে যে শারীরিক এবং মানসিক পরিশ্রম তাদেরকে ভোগ করতে হবে, সেটা তো ছেড়েই দিন। কিন্তু এত কষ্ট করে পরীক্ষা হলে পৌঁছে যদি শেষ পর্যন্ত জানা যায় যে সেই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে, ভাবুন তাহলে কেমন লাগবে। এই পরীক্ষাতে সেরকমও প্রচুর ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের গোরখপুরের এক পরীক্ষার্থীর এক্সাম সেন্টার বরাদ্দ হয়েছে 300 কিলোমিটার দূরে বিহারের পাটনায়। রাতভর ট্রেন জার্নি করে শেষ পর্যন্ত তিনি যখন পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছন, তখন জানতে পারেন যে সার্ভার সমস্যার জন্য সেই সেন্টারের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। সেরকমই আবার তামিলনাড়ুর মাদুরাইয়ের একজন পরীক্ষার্থীর এক্সাম সেন্টার পড়েছে 350 কিলোমিটার দূরে কেরালা তিরুবনন্তপুরমে। বাসে 8 ঘন্টা জার্নির পর তিনি যখন সেখানে গিয়ে পৌঁছন, তখন তিনি জানতে পারেন যে প্রশ্নপত্রের ত্রুটি ছিল, তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আবার কিছু পরীক্ষার্থীর এক্সাম সেন্টার একেবারে লাস্ট মোমেন্টে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সময় মতো পৌঁছে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। इसमें दिखा रहा है आर के डिजिटल सेंटर नंबर 2 और गेट नंबर 2, और ये मैंने अभी एसएससी की साइट से डाउनलोड किया है। इसमें सेंटर दिखा रहा है पवन गंगा। ऑन द स्पॉट सेंटर चेंज किया है इन लोगों ने, ऑन द स्पॉट। अब मैं वहां जा भी नहीं सकती हूँ इतनी दूर, यहाँ से वहां तक पहुंचना मेरे लिए इम्पॉसिबल है। আরো অদ্ভুত ব্যাপার দেখুন, এসএসসির কোনো আগাম লিখিত বিজ্ঞপ্তি ছাড়াই কোনো কোনো এক্সাম সেন্টারে পরীক্ষা বাতিল হয়ে গেছে। এক্সাম সেন্টারের বাইরে আটকানো কাগজে শুধুমাত্র লিখে দেওয়া হয়েছে টেকনিক্যাল প্রবলেম বা প্রশ্নপত্রের ত্রুটির কারণে পরীক্ষা বাতিল করা হচ্ছে। যেরকম দিল্লির পবন গঙ্গা এডুকেশনাল সেন্টারে 24 থেকে 26শে জুলাই পর্যন্ত সব পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে বহু পরিশ্রম করে ছাত্রছাত্রীরা সেখানে পৌঁছে যখন দেখলেন যে তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে, কল্পনা করুন তাদের মানসিক অবস্থা কিরকম হবে। এরকমই আরো বহু উদাহরণ রয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছেন। কিন্তু এখানেই ছাত্রছাত্রীদের হেনস্থার শেষ হয়নি। যারা যারা কষ্ট করে শেষ পর্যন্ত পরীক্ষা সেন্টারগুলিতে গিয়েও পৌঁছেছেন, তাদেরকে আবার নতুন সমস্যায় পড়তে হয়েছে। অনেকে অভিযোগ করেছেন এমন এমন এক্সাম সেন্টারে তাদের পরীক্ষা দিতে পাঠানো হয়েছে যেখানে পানীয় জল বা টয়লেটের মতো বেসিক সুবিধেটুকু নেই, ভাঙাচোরা চেয়ার, কোথাও কোথাও ফ্যানের বন্দোবস্ত নেই, অতি পুরনো কম্পিউটার যা ঠিকমতো কাজ করছিল না। এরকম বহু সমস্যার মধ্যেই তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার্থীদের অনেকেই অভিযোগ করেছেন যে পরীক্ষার সময় তাদের মাউস আর কিবোর্ড ঠিকঠাকভাবে কাজ করছিল না, মাঝে মাঝেই সিস্টেম ক্র্যাশ করে যাচ্ছিল, সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল। কোথাও কোথাও তো লোডশেডিং হওয়ার ফলে কোনো ব্যাকআপ না থাকার কারণে কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছিল। ভাবুন একবার, এরকম একটি কম্পিটিটিভ পরীক্ষা যেখানে প্রতি সেকেন্ডের গুরুত্ব অপরিসীম, সেখানে পরীক্ষার্থীদের সময় এভাবে নষ্ট হচ্ছিল।
তারা এমন অভিযোগও করেছেন যে কোনো কোনো সেন্টারে তারা যখন সেখানে থাকা ইনভিজিলেটরকে এই সমস্ত সমস্যা নিয়ে জানাচ্ছিলেন তখন তাদের সাথে দুর্ব্যবহার এমনকি মারপিট পর্যন্ত করা হয়। পরীক্ষার্থীরা এও অভিযোগ করেছেন যে বহু ক্ষেত্রে একদম কম বয়সী আর আনপ্রফেশনাল ব্যক্তিদেরকে ইনভিজিলেটর হিসেবে নিযুক্ত করা হয়েছিল, যারা পরীক্ষা চলাকালীনই নাকি এক্সাম সেন্টারের মধ্যেই মোবাইলে রিল বানাচ্ছিলেন। ভাবুন অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তারপর আবার বেশ কিছু এক্সাম সেন্টারগুলির লোকেশন এমন এমন প্রত্যন্ত জায়গায় ছিল যে সেখানে পৌঁছানোর মতো সেরকম কোনো যানবাহনেরই বন্দোবস্ত নেই। কোথাও চাষবাসের জমির মধ্যে এক্সাম সেন্টার, যেখানে আলপথ ধরে যেতে হবে, কোথাও একতলাতে গোয়াল আর দোতলাতে এক্সাম সেন্টার, কোথাও আবার একতলাতে এক্সাম সেন্টার আর দোতলাতে অনুষ্ঠান বাড়ি, পাশেই তারস্বরে ডিজে বাজছে। ये जो दिख रहा है आपको, ये जंगल लग रहा होगा पर जंगल नहीं है, सच्चाई तो ये है, ये एसएससी का एग्जाम सेंटर है। ये देखिए प्रयागराज से हम 300 किलोमीटर दूर एसएससी का पेपर देने आए थे। खेत के बीचों बीच सेंटर, किसी का मकान था, उसको ये लोग सेंटर बना दिए हैं। बिल्कुल এরকমই পরিস্থিতি সেই সব এক্সাম সেন্টারগুলির। মনে হবে যেন তড়ি ঘড়ি কয়েকটি কম্পিউটার জোগাড় করে সেগুলিকে এক্সাম সেন্টার বানিয়ে ফেলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্ত গাফিলতি, অনিয়ম আর ত্রুটির দায় কার? নিঃসন্দেহে এর পেছনে সবচেয়ে বড় দায় এসএসসির, কিন্তু সেই সাথে আরো একটি সংস্থাও এর পেছনে দায়ী। সেই সংস্থাটির নাম এডুকুইটি কেরিয়ার টেকনোলজিস। এই সংস্থাটি হচ্ছে ব্যাঙ্গালোর বেসড একটি প্রাইভেট টেক কোম্পানি, যাদের ওপর এসএসসি এই এক্সাম কন্ডাক্ট করানোর দায়িত্ব দিয়েছিল। এরা মূলত ভারতের বিভিন্ন সরকারি বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনার কাজ করে। তবে বর্তমানে এই প্রাইভেট এজেন্সির ওপর এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষাতে হওয়া চূড়ান্ত গাফিলতি এবং অনিয়মের অভিযোগ উঠেছে। অবশ্য এই এডুকুইটি কোম্পানির অতীত ইতিহাস খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই কোম্পানি অতীতে বেশ কয়েকটি দুর্নীতি আর অনিয়মের সাথে সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে 2020 সালে সেন্ট্রাল ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং এই এডুকুইটি কোম্পানিটিকে কোনো এক্সাম কন্ডাক্ট করানোর ক্ষেত্রে ইনএলিজিবল অর্থাৎ অযোগ্য বলে ঘোষণা করেছিল। এর পেছনে কারণ ছিল সরকারি পরীক্ষায় কোম্পানি কর্তৃক প্রযুক্তিগত ব্যর্থতা এবং স্বচ্ছতার অভাব। কিন্তু তারপরেও এই কোম্পানি পরবর্তী বছরগুলিতে বেশ কয়েকটি পরীক্ষা কন্ডাক্ট করানোর সরকারি দায়িত্ব পেয়েছিল। যেমন 2022 সালে মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে টিচার এলিজিবিলিটি টেস্ট করানোর কন্ট্রাক্ট পায় এডুকুইটি, কিন্তু দৈনিক ভাস্করে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তারা সেই কাজের দায়িত্ব সাই এডুকেয়ার প্রাইভেট লিমিটেড নামক অপর আরেকটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়েছিল। ঠিক যেরকম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ক্যান্ডিডেটদের ওএমআর সিটগুলি স্ক্যানিং করে তার ইভ্যালুয়েশন করার দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড সেই কাজের দায়িত্ব সাব কন্ট্রাক্ট করে দিয়েছিল ডাটা স্ক্যানটেক নামক আরেকটি বেসরকারি সংস্থাকে। তারপর সেই নিয়োগ প্রক্রিয়াতে কত ধরনের দুর্নীতি হয়েছে তা আপনারা সবাই জানেন। এক্ষেত্রেও মধ্যপ্রদেশের ওই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে প্রশ্নপত্রের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছিল। সাধারণত এ ধরনের গাফিলতি আর দুর্নীতি হওয়ার পর সেই সংস্থার আর কোনো পরীক্ষা কন্ডাক্ট করানোর বরাত পাওয়ার কথা নয়, কিন্তু তাও আশ্চর্যজনকভাবে ঠিক তার পরের বছরই অর্থাৎ 2023 সালে এডুকুইটি কোম্পানি সেই মধ্যপ্রদেশ সরকারেরই পটোয়ারি নিয়োগ পরীক্ষা পরিচালনার টেন্ডার পায়। আর এই পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস আর নানা প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগ ওঠে। নিউজ লন্ড্রিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই পরীক্ষার টপ 10 ক্যান্ডিডেটদের মধ্যে 7 জনেরই এক্সাম সেন্টার পড়েছিল এক বিজেপি এমএলএ এর প্রাইভেট কলেজে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সে সময় দাবি করা হয় যে নির্দিষ্ট প্রার্থীদেরকে সুবিধা দেওয়ার জন্য প্রশ্নপত্র আগেই বিক্রি করা হয়েছিল। আর এসবের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে এডুকুইটির ওপর। পাশাপাশি সেই 2023 সালেই মহারাষ্ট্রের এমবিএ পরীক্ষা করানোর দায়িত্বও পেয়েছিল এই কোম্পানি, আর তাতেও বিভিন্ন ধরনের অনিয়ম এবং গাফিলতির অভিযোগ উঠেছিল। নানা সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এডুকুইটি নামক এই কোম্পানি মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির সঙ্গেও পরোক্ষভাবে যুক্ত ছিল। ব্যাপম ছিল ভারতের বৃহত্তম নিয়োগ কেলেঙ্কারিগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রশ্নপত্র ফাঁস,
মার্কসের হেরফের এবং ঘুষের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের সুবিধা করে দেওয়া হয়েছিল। এডুকুইটির কিছু কর্মকর্তা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল বলে জানা যায়। অথচ তারপরেও এই কোম্পানিটি এসএসসির পরীক্ষা কন্ডাক্ট করানোর বরাত পায়। কিছুদিন আগে পর্যন্ত এই কাজের কন্ট্রাক্ট ছিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস এর কাছে, কিন্তু 2025-এর এপ্রিল মাসে এসএসসি টিসিএস এর পরিবর্তে সেই কন্ট্রাক্ট দেয় এডুকুইটিকে। এর পেছনে এসএসসির যুক্তি যে টেন্ডারে টিসিএস এর থেকে এডুকুইটি কম টাকা বিড দিয়েছিল। যেখানে টিসিএস পরীক্ষার্থী পিছু 350 টাকা চার্জ করেছিল, সেখানে এডুকুইটি চার্জ করেছিল তার অর্ধেকেরও কম, পরীক্ষার্থী পিছু 220 টাকা। তাই লোয়েস্ট বিডার হিসেবে তারাই টেন্ডার পায়। কিন্তু যেখানে টিসিএস এর মতো একটি নামী কোম্পানি, যাদের অনলাইন পরীক্ষা নেওয়ার মতো যথেষ্ট সংখ্যক নিজস্ব কম্পিউটার সেন্টার রয়েছে এবং উন্নত সফটওয়্যার রয়েছে, তাদেরকে বাদ দিয়ে শুধু কিছু পয়সা বাঁচানোর জন্য এডুকুইটির মতো একটি অস্বচ্ছ কোম্পানির ওপর এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের পরীক্ষা কন্ডাক্ট করানোর কাজ দেওয়াটা কতটা যুক্তিগ্রাহ্য। টিসিএস এর সময়ও পরীক্ষা ব্যবস্থায় কিছু কিছু ত্রুটি ছিল, কিন্তু এডুকুইটির মতো একটি কোম্পানি যাদের ওপর একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তারা বরাত পাওয়ার ফলে অবস্থা আরো খারাপ হয়েছে। এসএসসির এই সিলেকশন পোস্ট ফেজ 13 পরীক্ষাতে হওয়া অনিয়ম আর গাফিলতির কারণে অন্ততপক্ষে 55,000 পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যখন এই গাফিলতি আর অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে, তখন আশ্চর্যজনকভাবে এসএসসির পক্ষ থেকে এডুকুইটি কোম্পানিকে আড়াল করতে এই সাফাই দেওয়া হয় যে ওই কোম্পানি যেহেতু প্রথমবার এই পরীক্ষা কন্ডাক্ট করেছে, তার ফলে কিছু কিছু ভুল ত্রুটি রয়ে গেছে, আগামী দিনে সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে। তাছাড়া এসএসসির পক্ষ থেকে এও বলা হয় যে অসুবিধা তো হয়েছে কেবলমাত্র 55,000 পরীক্ষার্থী, এটা কোনো সেরকম বড় ব্যাপারই নয়। ভাবুন একবার, এই এসএসসি নামক সংস্থাটি, যাদের গঠনই হয়েছিল শুধুমাত্র বিভিন্ন সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য, সেই সংস্থা বলছে 55,000 পরীক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। তারা প্রকারান্তরে স্বীকার করছে যে গাফিলতি হয়েছে, কিন্তু তারপরেও এডুকুইটি সংস্থাটিকে আড়াল করার যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে সন্দেহ হতেই পারে যে পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছে। তবে ছাত্রছাত্রীরা কিন্তু এই চরম গাফিলতির বিরুদ্ধে তাদের অসন্তোষ আর প্রতিবাদকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রাখেননি, তাদের প্রতিবাদ রাজপথে নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতে #SSC মিসম্যানেজমেন্ট, #SSC ভেন্ডর ফেলিওর ইত্যাদি ট্রেন্ড করার পাশাপাশি তাদের প্রতিবাদকে আরো ব্যাপক করে তোলার জন্য গত 31শে জুলাই তারিখে বেশ কয়েক হাজার ছাত্রছাত্রী দিল্লি চলো নামক একটি কর্মসূচির ডাক দেয় এবং যন্তর মন্তর আর সিজিও কমপ্লেক্সের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে তাদের পাশে এসে দাঁড়ান বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। তাদের সবার দাবি ছিল স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, দোষীদের শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ চলার মাঝেই দিল্লি পুলিশ লাঠিচার্জ করে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। বেশ কিছু বিক্ষোভরত ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাদেরকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়। তারপর দীর্ঘ সময় ধরে তাদেরকে এদিক ওদিক ঘুরিয়ে আর আটক রেখে গভীর রাতে তাদেরকে ছাড়া হয়। বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তবে বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন এই ব্যাপারটি বিশেষভাবে হাইলাইটেড হয়ে ওঠে, তখন সোমবার 4 আগস্ট তারিখে ডিওপিটি মিনিস্টার জিতেন্দ্র সিং দুজন বিক্ষোভকারী শিক্ষকের সাথে দেখা করেন। সংবাদ সংস্থা লালেন টপকে দেওয়া সাক্ষাৎকারে সেই দুজন শিক্ষক বলেন, মন্ত্রী জিতেন্দ্র সিং এর সাথে এই বিষয়ে বিশদে আলোচনা হয়েছে। তিনি মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে বিষয়টিকে তিনি খতিয়ে দেখবেন, যাতে এ ধরনের ব্যাপার আর না ঘটে। সেই সাথে এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এখন ইউনিয়ন মিনিস্টার জিতেন্দ্র সিং এর সেই মৌখিক প্রতিশ্রুতি কতটা রক্ষিত হয় তা অচিরেই বোঝা যাবে।
কিন্তু ছাত্রছাত্রীদের একটা বড় অংশ এই আশঙ্কাও প্রকাশ করছেন যে আগামী 13ই আগস্ট থেকে এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ সিজিএল পরীক্ষা শুরু হতে চলেছে। আর সেই পরীক্ষারও দায়িত্ব রয়েছে এই এডুকুইটি কোম্পানির ওপর, যে কোম্পানি এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 এর মতো একটি পরীক্ষা যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা মোটামুটি ভাবে 5 লাখ, সেই পরীক্ষাতেই এত পরিমাণ গাফিলতি আর অনিয়ম করে। সেই কোম্পানি এসএসসি সিজিএল এর মতো এত বড় একটি পরীক্ষা যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা 20 লাখেরও বেশি, সেই পরীক্ষা এত অল্প দিনে ঠিকঠাকভাবে কি করে কন্ডাক্ট করবে। তাই পরীক্ষার্থীরা আশঙ্কা করছেন যে ওই পরীক্ষাতেও আগের বারের মতোই নানা মিসম্যানেজমেন্ট ঘটতে পারে। তাই সরকার এবং এসএসসির কাছে তারা দাবি করেছেন যে এডুকুইটি কোম্পানির পরিবর্তে পরীক্ষা নেওয়ার কাজ পুনরায় টিসিএস এর ওপরেই দেওয়া হোক। কিন্তু সরকার পক্ষ যে সেই দাবি শুনবে তার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এমনিতেও কিছুদিন ছাড়াই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের অনিয়ম আর দুর্নীতির নতুন নতুন ঘটনা সামনে চলে আসে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারি বোর্ডের নিয়োগ দুর্নীতি, জম্মু ও কাশ্মীরের সাব ইন্সপেক্টর, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগে অনিয়ম, উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, হরিয়ানার স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, রাজস্থানের টিচার্স এলিজিবিলিটি এক্সামিনেশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিট ইউজি পরীক্ষার রেজাল্টে চূড়ান্ত অনিয়ম আর গাফিলতি, এ ধরনের একটার পর একটা ব্যাপার ক্রমাগত ঘটেই চলেছে। এদিকে দেশে বেকারত্বের যা অবস্থা, তাতে জনসংখ্যার একটা বিরাট অংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপযুক্ত কর্মসংস্থানের অভাবে ভুগছে, যার ফলে তাদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে, সামাজিক অস্থিরতা বাড়ছে। বছরের পর বছর সরকারি ক্ষেত্রগুলিতে নিয়োগের হার ক্রমশ কমেছে, অপরদিকে পাল্লা দিয়ে বেড়েছে সরকারি চাকরির প্রতি আকাঙ্ক্ষা। কারণ একটা সরকারি চাকরি আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামাজিক মর্যাদাও প্রদান করে। আমাদের দেশে না জানি কত অসংখ্য তরুণ তরুণী, যাদের মধ্যে বেশিরভাগই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি থেকে আসে, একটা সরকারি চাকরি পাওয়ার জন্য দিনরাত কত পরিশ্রম করে চলেছে। তাদের কাছে দারিদ্রতা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া। কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ধরনের গাফিলতি, অনিয়ম, দুর্নীতি আর অস্বচ্ছতা। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি প্রার্থীদের সুবিচারের জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এতে নিয়োগ প্রক্রিয়া থমকে যাচ্ছে। কখনো কখনো নিয়োগ দুর্নীতি এতটাই বড় হয়ে উঠছে যে তার তদন্তের জন্য সিবিআইকে নিয়োগ করতে হচ্ছে, যার ফলে বছরের পর বছর সেই মামলাগুলি আদালতে ঝুলে থাকছে, আর সেই সাথে ঝুলে থাকছে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, গাফিলতি আর দুর্নীতির কারণে শুধুমাত্র যে দেশের তরুণ প্রজন্ম এবং চাকরি প্রার্থীদেরই ভবিষ্যৎ অন্ধকারময় হয়ে উঠছে তা নয়, এসবের কারণে পুরো দেশের ভবিষ্যৎই অন্ধকারের দিকে অগ্রসর হচ্ছে। কারণ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম আর দুর্নীতি মানেই অযোগ্য প্রার্থীদের চাকরি পেয়ে যাওয়া, আর সেই সব অযোগ্য প্রার্থীরা যে কাজটা যথাযথভাবে করতে পারবেন না তা বলাই বাহুল্য। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভাইরাল ভিডিও দেখেছেন যেখানে হাই স্কুলের টিচাররা সাধারণ ইংরেজি বানান করতে পারছেন না, কয়েকটা ইংরেজি সেন্টেন্স পড়তে পারছেন না, অথচ এরাই বছরের পর বছর সরকারি স্কুলগুলিতে শিক্ষকতার কাজ করে চলেছেন। সেভাবেই অযোগ্য প্রার্থীরা চাকরিতে ঢুকলে প্রতিটি সরকারি ডিপার্টমেন্টের কাজ একই রকম ভাবে ব্যাহত হতে থাকবে। তাছাড়া চাকরির পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস বা নিয়োগ দুর্নীতির বহু মামলা দেশের বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে, আপনারা সবাই জানেন। এতে নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার কারণে সরকারি দপ্তরগুলিতে কর্মীর অভাব দেখা দিয়েছে। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আদালতে কোনো তদন্ত সংক্রান্ত বিষয়ে সিবিআই বা ইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে উপযুক্ত কর্মীর অভাবে তারা সঠিক সময়ে তদন্ত শেষ করে উঠতে পারছে না। অর্থাৎ তাদের ওপরে কাজের এত চাপ, কিন্তু সে তুলনায় কর্মীর সংখ্যা অনেক কম, ফলে তদন্ত ব্যাহত হচ্ছে বা দীর্ঘ সময় ধরে চলার পরেও তদন্ত শেষ হচ্ছে না। এর পেছনে কারণ হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিয়োগ প্রক্রিয়া না হওয়া। সিবিআই বা ইডির অফিসারেরা নিযুক্ত হন এই স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে,
সেভাবেই আয়কর বিভাগ, আবগারি বিভাগ সহ বিভিন্ন মন্ত্রকের কর্মী নিয়োগও এই এসএসসির মাধ্যমেই হয়। ফলে এটা বুঝতে কোনো অসুবিধে হওয়ার কথা নয় যে নিয়োগ প্রক্রিয়াতে যদি এরকমই সীমাহীন দুর্নীতি, অনিয়ম আর অস্বচ্ছতা চলতে থাকে তাহলে দেশের প্রতিটি ক্ষেত্রেই তার প্রভাব পড়বে। তাই সময় থাকতে থাকতে এই বিষয়টিকে যদি যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা না করা হয় তাহলে পুরো দেশই গভীর সংকটের সম্মুখীন হবে। এ নিয়ে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।